আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্ব ছাত্রদের। আমরা এই সময়ে ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিশেষ সাবজেক্ট নিয়ে আলোচনা করি। আমি আশা করতেছি করোনাময় এই পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক তোমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রেখেছেন। এখন চলো বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে এগিয়ে যাই। ফেসবুক লাইভ ক্লাস মূলত তোমরা যাতে পড়াশোনা থেকে একদম দূরে সরে না যাও, সেই জন্যই এই উদ্যোগ। আমরা আশা করতেছি এই ক্লাসের মাধ্যমে তোমরা এই ক্লাস থেকে অর্থাৎ পড়াশোনা থেকে একবারে দূরে সরে যাবে না। যথারীতি আমি তোমাদের সাথে থাকবো মফিজুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের বিষয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। তোমরা অনেকগুলো ছবি দেখে অবশ্য বুঝতে পারতেছ যে আজকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নিয়ে আলোচনা করব। আমি এর আগেও বলেছি আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাবজেক্টটিতে 16টি চ্যাপ্টার ছিল। একে একে করে আমরা 16টি চ্যাপ্টারের উপর টিউটোরিয়াল ফেসবুক লাইভ ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সবাই উপভোগ করেছো। আজকে আমাদের যে ক্লাসগুলো অর্থাৎ এই সময়ে এখন যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের রিভিউ ক্লাস। তোমাদেরকে তোমরা যারা একটু স্লো লার্নার তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাবজেক্ট কোড 66722 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মূলনীতি। আমি যখনই ক্লাস যে কোনো একটা সাবজেক্টের উপর ক্লাস কন্ডাক্ট করতে যাই তখনই আমি প্রথমেই বোঝানোর চেষ্টা করি যে সাবজেক্টের নাম কি, তার সাথে সম্পর্ক কি। আমাদের সাবজেক্ট যেহেতু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল কি, অ্যাপ্লায়েন্স কি এবং অ্যাপ্লায়েন্সের মূলনীতি কি। ইলেকট্রিক্যাল বলতে বলতে আমরা এখানে যেটা বুঝি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সমস্ত বাসাবাড়িতে ব্যবহৃত যন্ত্রপাতি অথবা মেশিন ইলেকট্রিক্যাল পাওয়ার দ্বারা পরিচালিত হয় সেগুলোকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলি। এখন এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো শুধু যে বাসাবাড়িতে ব্যবহৃত হবে এটা যথেষ্ট না, বা শুধু এটাই যে হবে তা না। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে বা অন্যান্য কাজেও ব্যবহার হতে পারে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মূলনীতি, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো কোন বিশেষ নীতির উপর কাজ করে, অর্থাৎ ইলেকট্রিক্যালের কোন সূত্রকে তারা ফলো করে। আমরা ইলেকট্রিক্যালে ইতিমধ্যে অনেকগুলো সূত্র জেনেছি, বেসিক সূত্র। ওই সূত্রগুলো থেকে কোন সূত্রকে সে ফলো করে, কোন সূত্র মেনে চলে, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে প্রথমে আমরা দেখে নিই আমাদের প্রথম চ্যাপ্টারে যে কন্টেন্ট কি কি ছিল। প্রথমেই কন্টেন্ট হচ্ছে স্টেট দ্য মিনিং অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সেকেন্ড, লিস্ট দ্য নেমস অফ অ্যাপ্লায়েন্স বেসড অন হিটিং প্রিন্সিপাল। থার্ড, লিস্ট দ্য নেমস অফ অ্যাপ্লায়েন্স অপারেটেড বাই মোটর। এখানে প্রথমে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলতে কি বোঝায় এটা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। দ্বিতীয়, আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো দুইটি নীতির উপর মূলত কাজ করে সেই দুটি নীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে হিটিং অর্থাৎ তাপীয় নীতি, আরেকটা হচ্ছে অপারেটেড বাই মোটর অর্থাৎ মোটর চালিত অ্যাপ্লায়েন্স। একটা হলো তাপের উপর ভিত্তি করে, তাপীয় বস্তুর উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, আরেকটা হচ্ছে মোটর চালিত অ্যাপ্লায়েন্স। তাহলে আমরা মূলত আজকে এই দুইটা জিনিস দেখার চেষ্টা করব
যে তাপীয় বস্তু এবং মোটর চালিত অ্যাপ্লায়েন্সগুলা কি কি হইতে পারে। আমরা তোমরা দেখতে পাচ্ছ কি কি থাকছে আমাদের আলোচনায়। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পরিচয়, আমরা দেখব যে অনেকগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পরিচয়, অর্থাৎ কি কি জিনিস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হইতে পারে সেই সমস্ত জিনিসগুলো দেখব। অ্যাপ্লায়েন্সের গুলার নামের তালিকা দেখব। নামের তালিকার ভিতরে আমরা মোটামুটি দুইটা ভাগ করব, একটা হলো তাপীয় নীতির উপর ভিত্তি করে নামের তালিকা দেখব, আরেকটা হচ্ছে আমার ইলেকট্রিক মোটর চালিত নীতির উপরে, অর্থাৎ ইলেকট্রিক মোটর দ্বারা যে সমস্ত অ্যাপ্লায়েন্স পরিচালিত হয় সেগুলো দেখব। এখানে একটা কথা একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে তাপীয় নীতি কি। তোমরা যারা ইলেকট্রিক্যালে টেকনোলজিতে পড়াশোনা করতেছ তারা সবাই জানো যে আমাদের বিশেষ ধরনের কিছু পদার্থ আছে যেগুলোর মধ্য দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি প্রবাহিত করাই তাহলে দেখা যাবে যে ওই পদার্থ থেকে একটা তাপ তৈরি হবে। যেমন হিটার, এটা তোমরা সবাই জানো এবং সবাই ব্যবহার করো। হিটারকে যদি আমরা ইলেকট্রিসিটি দেই, সাপ্লাই দেই, তাহলে দেখা যাবে যে ওখান থেকে একটা তাপ তৈরি হচ্ছে। তাহলে এটা একটা তাপীয় নীতির উদাহরণ। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিক মোটর। আমি সহজ ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে ইলেকট্রিক মোটর কোনটা। ইলেকট্রিক মোটর হচ্ছে আমার যে সমস্ত বস্তু ইনপুটে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে, আউটপুটে মেকানিক্যাল পাওয়ার সে সাপ্লাই দেয়, অর্থাৎ ইলেকট্রিসিটি কোনো কিছুর মধ্য দিয়ে প্রবাহিত করার কারণে সে একটা ঘূর্ণন শক্তি তৈরি করে, মেকানিক্যাল ফোর্স তৈরি করে, ডেভেলপ করে। এই ধরনের যন্ত্রপাতিগুলো হচ্ছে ইলেকট্রিক মোটর চালিত যন্ত্রপাতি। অর্থাৎ সরাসরি সে, তাহলে এখান থেকে দুইটা পয়েন্ট স্পষ্ট, যে একটা মূলত কাজ করতেছে আমাদের, আমরা যখন ইলেকট্রিসিটি সাপ্লাই দিতেছি সেখান থেকে তাপ উৎপন্ন হয়ে আসতেছে, এটার উপরেই আমরা অনেকগুলো অ্যাপ্লায়েন্স কাজ করাইতেছি। আরেকটা আমার কাজ করতেছে, যখন ইলেকট্রিসিটি সাপ্লাই দিতেছি তখন সেখান থেকে মেকানিক্যাল ফোর্স উৎপন্ন হচ্ছে, এটা আরেকটা নীতিতে কাজ করতেছে। তাহলে আমরা দেখি যে হিটিং তাপ নীতিটা কি। এখানে নাইক্রোম তার তাপনীতিতে যে সমস্ত অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয় তার মধ্যে নাইক্রোম তার খুব বেশি প্রচলন। তাহলে আমার একটু আগে জানা দরকার যে নাইক্রোমটা কি জিনিস। নাইক্রোম তারটা হচ্ছে নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি। তার মানে এই নাইক্রোম বলতে আমরা যেটা বলতেছি, এখানে নিকেল আছে, ক্রোমিয়াম আছে এবং লোহা, এই তিনটা ধাতুর সংমিশ্রণকে নাইক্রোম বলতেছি। আচ্ছা, আমরা নাইক্রোমটা কেন বেছে নিয়েছি? আমাদের অন্য বস্তুতে, অন্য পদার্থ আছে যেগুলোতে যদি আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দেই তাহলে তাপ উৎপন্ন করে। যেমন আমরা বাসাবাড়িতে যে সমস্ত ওয়্যারিংয়ের কাজে কেবল ব্যবহার করি সেগুলো তো তাপ উৎপন্ন করে, কিন্তু এই তাপ উৎপন্ন করার যে পরিমাণ, মানে তাপের যে পরিমাণ, এটা খুব কম। তাহলে ওই জাতীয় পদার্থগুলোকে আমরা এখানে তাপ নীতির উপর যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পরিচালিত হচ্ছে সেগুলোতে ব্যবহার করতে পারতেছি না, কারণ এখানে তাপটাই হচ্ছে মুখ্য বিষয়। আমি ইলেকট্রিসিটি প্রবাহিত করাবো এবং তার সাথে সাথে এখান থেকে একটা তাপ উৎপন্ন হবে, তাহলেই পরে আমি আমার যে তাপ নীতির উপরে কাজ করতেছে এটা বলতে পারবো। এখানে আরেকটু কথা আছে, নাইক্রোম ইজ অফটেন অ্যাজ nichrome heating oil loops to a particular electrical resistance and current flown through the circuit to generate heat. নাইক্রোমটা মূলত একটা খুব নির্দিষ্ট ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স সম্পূর্ণ ওয়্যার বা লুপ। আমরা দেখি যে হিটার যখন ব্যবহার করা হয় তখন এটাকে গোলাকৃতি করে দেওয়া হয়। ওয়াটার হিটার যেগুলো আছে সেগুলো তো একটু বাঁকাই দেওয়া হয়, আবার যেগুলো হিটার আছে বাসা বাড়িতে আমরা পাখের কাজে ব্যবহার করি সে সমস্ত এলিমেন্টগুলোকেও গোলাকৃতির করে দেওয়া হয়। তাহলে যেটা বলছে যে এইটা পার্টিকুলার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থাকবে এবং যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করলে এটা জেনারেট হিট উৎপন্ন করতে পারবে।
The heating property produce heat with the passage of current in the wire following the Joule's law of heating. এখানে একটু করে না বললে নয়, তোমরা প্রথম সেমিস্টারে জুলস ল অফ হিটিং অর্থাৎ জুলের সূত্র পড়েছ। সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি ইলেকট্রিসিটি প্রবাহিত করি তাহলে তাপের পরিমাণ, উৎপন্ন যে তাপের পরিমাণ, এটা ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, একটা সূত্র আমরা দেখেছি। অর্থাৎ হিটটা কারেন্টের বর্গের সমানুপাতিক অনুপাতে তৈরি হবে, রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে এবং সময়ের উপর নির্ভর করবে। তার মানে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করানোর ফলে আমার হিট তৈরি হয়, তাহলে সময় যত বাড়তে থাকবে তত হিট তাপের মাত্রা বেড়ে যাবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা একটা ইলেকট্রিক্যাল পদার্থ যেটা দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, কন্ডাক্টর, ইলেকট্রিসিটি পাসেস হওয়ার কারণে মানে প্রবাহিত হওয়ার কারণে কেন তাপ উৎপন্ন হয়। তুমি যদি একটু ফিজিক্সে যাও তাহলে সেখানে দেখতে পাবা যে আমরা যখন কন্ডাক্টর, একটা র কন্ডাক্টর নিই, তখন সেখানে তার অণুগুলো বা পরমাণুগুলো এলোমেলো অবস্থায় বিরাজমান করে। আমরা যখন তার মধ্য দিয়ে কারেন্টকে প্রবাহিত করার চেষ্টা করি, সে অ্যালাইন হওয়ার জন্য তৈরি হয়, অ্যালাইন হইতে চেষ্টা করে, ফলে একজনের সাথে আরেকজনের, একটা অণুর সাথে আরেকটা অণুর ধাক্কা লাগে, ঘর্ষণ লাগে। এই ধাক্কা বা ঘর্ষণের কারণে তার ভিতর থেকে তাপ উৎপন্ন হয়ে আসে। তাহলে মূলত জুলসের সূত্র সেটাই আবিষ্কার করেছে যে এই তাপটা কি পরিমাণ হবে, অর্থাৎ আমরা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করব বর্গের তার অনুসারে একটা হিট উৎপন্ন হবে, অথবা রেজিস্ট্যান্সের উপরে নির্ভর করে হিট উৎপন্ন হবে, অথবা সময়ের উপরে নির্ভর করে হিট উৎপন্ন হবে। এই হচ্ছে আমার জুলস ল অফ হিট, আমরা যেটা প্রথম সেমিস্টারে আমরা পড়ে আসি। তাহলে এতটুক পর্যন্ত শেষ। আমরা এরপরে ইলেকট্রিক মোটরটা একটু দেখব। ইলেকট্রিক মোটর আমি একটু আগে বলেছি, আমরা যদি ইলেকট্রিক মোটরের সংজ্ঞা দিতে যাই তাহলে এই কথা আমাদেরকে বলতে হবে যে মেশিনে ইনপুটে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে, আউটপুটে মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল শক্তি উৎপন্ন করে। মানে যদি তুমি একটা মোটর দেখো তাহলে সেখানে দেখতে পাবা যে একটা মোটরের ইনপুটে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, মোটরে পাওয়ার দিচ্ছি, এই পাওয়ারকে সে গ্রহণ করতেছে এবং আউটপুটে একটা শ্যাফট আছে যেটার মাধ্যমে একটা ঘূর্ণন শক্তি উৎপন্ন করতেছে, আমরা টর্ক বলতেছি, যেটা মেকানিক্যাল এনার্জি। তাহলে ইলেকট্রিক মোটর চালিত অ্যাপ্লায়েন্সগুলোতে সবগুলোতে মোটর ব্যবহার করা হয়, মূলত শক্তি হিসাবে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল পাওয়ারকে সে গ্রহণ করতেছে এবং আউটপুটে সে মেকানিক্যাল এনার্জি বা পাওয়ারকে সে দিচ্ছে। এখানে আমি তার মধ্যে ইউনিভার্সাল মোটর সম্পর্কে একটু কথা বলবো। আমার মনে হয় যে এই মোটর সম্পর্কে না বললেই নয়। Universal motor is a special type of motor which is designed to run either on DC or single phase AC supply. আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যতগুলো আছে তার বেশিরভাগ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ভিতরে এই ইউনিভার্সাল মোটরটাই ব্যবহার করা হয়। এখন এখানে প্রশ্ন হইতে পারে যে কেন ইউনিভার্সাল মোটরকে চয়েস করা হলো। এক নম্বর কারণ, এখানে আমরা বলেছি যে ইউনিভার্সাল মোটরটা ডিসি এবং এসি উভয় সাপ্লাইতে চলে। এটা একটা বড় বেনিফিট, বড় সুবিধা আমাদের জন্য যে আমরা এসি এবং ডিসি যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই দেই না কেন, এই ইউনিভার্সাল মোটরটা কাজ করবে। তাহলে এখানে বলা যায় যে সাপ্লাইটা আমার মুখ্য বিষয় হইতেছে না, মোটরটাকে আমরা যে কোনো ধরনের সাপ্লাই দিলে কাজ করতেছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই ইউনিভার্সাল মোটর হ্যাজ এ হাই স্টার্টিং টর্ক অ্যান্ড ভেরিয়েবল স্পিড ক্যারেক্টারিস্টিক্স। একটা ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্কটা অনেক বেশি থাকে এবং এটার ভেরিয়েবল স্পিড কাটছে, এবং এটাকে যে স্পিডটা এটা খুব দেরি করা সম্ভব, অর্থাৎ ইনপুট সাপ্লাই ভোল্টেজ একটু কম বেশি করে দিয়ে আমরা এই স্পিডটাকে পরিবর্তন করতে পারি।
এবং এটা অনেক বেশি স্পিডে চলে। এটাও আরেকটা কারণ। কারণ আমার যদি মোটর কম স্পিডে চলে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যেটা চাহিদা, সেটা আমরা শেষ করতে পারবো না। আর তৃতীয় কারণ হচ্ছে সাচ মোটর রানস ইজ ডেঞ্জারলি হাই স্পিড ডিউরিং নো লোড। আমরা এটা বলতে একটু আগে বলেছি যে এই ধরনের মোটরগুলা অনেক বেশি স্পিড ডেভেলপ করে নো লোড অবস্থায়। এটা একটা সুবিধা হইতে পারে, আবার অসুবিধা হইতে পারে। যদি কেউ যদি এরকম করে যে কোনো লোড দিল না, মোটর চালিয়ে দিল, পরে এখানে এই ডেঞ্জারাস স্পিডের কারণে মোটর নষ্ট হইতে পারে এবং স্টার্টিং অবস্থা অনেক বেশি কারেন্ট নিতে পারে। এটা মোটরের জন্য একটা হার্মফুল হতে পারে। সেজন্য মোটর পরিচালনা করার সময় এটাকে খুব ভালো মতো দেখতে হবে। এটা দেখে নিলে আমাদের আর পরবর্তীতে মোটর পরিচালিত যন্ত্রগুলো তেমন কোনো অসুবিধা থাকবে না। এখন আমরা আসি আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পরিচয়, যেটা ছিল যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কাকে বলে। A home appliance or domestic appliance or household appliance is a device which assists in household functions such as cooking, cleaning, food preservation. আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটাকে একটা হোম অ্যাপ্লায়েন্সের সাথে তুলনা করতেছি, আবার গৃহে যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো, যন্ত্রপাতিগুলো, মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলো বলতেছি, অথবা হাউস হোল্ড বলতেছি, একবারে গৃহস্থালী বলতেছি। এটা একটা ডিভাইস যেটা আমাদের গৃহস্থালী বিভিন্ন কাজে সাহায্য করে। তার মধ্যে তিনটা কাজকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে হয় এটা কুকিংয়ের কাজে ব্যবহার, রান্না করার কাজে ব্যবহার করা হয়, অথবা ক্লিনিংয়ের কাজে ব্যবহার করা হয়, পরিষ্কার করার কাজে, অথবা ফুড প্রিজারভেশনের কাজে, অথবা আমরা যদি আমাদের খাদ্যদ্রব্যকে অনেক দিন পর্যন্ত রেখে দিতে চাই, এই ফুড প্রিজারভেশনের জন্যই আমাকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা লাগে। আমরা একটা একটা যদি উদাহরণ দেই, কুকিংয়ের জন্য যেমন রাইস কুকার আমরা ব্যবহার করি, যে কুকিংয়ের জন্য রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক হিটার, এই সমস্ত জিনিসগুলো আমরা কুকিংয়ের কাজে ব্যবহার করি। 2 নম্বর ক্লিনিং, এরকম উদাহরণ হইতে পারে যে ডিহিউমিডিফায়ার অথবা ভ্যাকুয়াম ক্লিনার। এই ধরনের যন্ত্রপাতিগুলো সাধারণত ক্লিনিং কাজে ব্যবহার করা হয়। 3 নম্বর এবং শেষ যেটা হচ্ছে ফুড প্রিজারভেশন, সেটা হচ্ছে আমরা সবাই জানি, বাসাবাড়িতে আমাদের সবার আছে ফ্রিজ, রেফ্রিজারেটর, এই ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে অফিস আদালত, বাসাবাড়ি, কলকারখানায় প্রভৃতি স্থানে বৈদ্যুতিক শক্তিকে তাপ, যান্ত্রিক ইত্যাদি শক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহৃত হয় তাদেরকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলে। আবার বলি যে অফিস আদালত, বাসাবাড়ি, কলকারখানায় প্রভৃতি স্থানে বৈদ্যুতিক শক্তিকে তাপ ও যান্ত্রিক ইত্যাদি শক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় তাদেরকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলি। আমরা আগে এতক্ষণ ধরে বলতেছিলাম যে আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে, ইনপুট এসে বৈদ্যুতিক শক্তিকে গ্রহণ করবে, আউটপুটে এসে তাপ অথবা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করবে, সেটার উপরই নির্ভর করে সে কাজ করতে থাকবে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুরুত্ব আমরা একটু যদি বলি, প্রথমত এটা একটা টাইম সেভিং। যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তৈরি হয়েছে সবগুলা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রথম এবং প্রধান সত্য যে কনজিউমারের সময়কে সেভ করবে। যেমন তার মধ্যে একটা ডিশ ওয়াশার, এটা বলা যায় মানুষ ডিশগুলোকে পরিষ্কার করার জন্য অনেক সময় নষ্ট করতে হয়। যদি আমাদের ঘরে এরকম ডিশ ওয়াশার একটা মেশিন থাকে তাহলে খুব সহজেই আমরা আমাদের সময়কে সেভ করতে পারি, আমাদের সময়, মূল্যবান সময়কে আমরা অন্যান্য কাজে লাগাইতে পারি। কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স এটা আরেকটা জিনিস যে আমরা এখন যতই ডে বাই ডে উন্নতি লাভ করতেছি, আমাদের কিচেনগুলো খুব স্মল হয়ে যাচ্ছে এবং মানুষ চাইতেছে যে ছোট ছোট জিনিস দিয়ে তার পরিপূর্ণ কাজকে শেষ করবে।
তারপরে এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো কনভেনিয়েন্স অনেকটা সুবিধা দিচ্ছে মানুষকে কুকিং করার ক্ষেত্রে, ক্যান ওভেনারের ক্ষেত্রে, টোস্টারের ক্ষেত্রে, স্টোভের ক্ষেত্রে খুব কনভেনিয়েন্ট হয়ে যাচ্ছে এবং ছোট ছোট জিনিস দিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারতেছি। আরেকটা সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজি টু ইউজ। আমরা এগুলোকে খুব সহজে ব্যবহার করতে পারি। যেমন আমরা একটা কথা যদি বলি, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, এই সমস্ত জিনিসগুলা খুব সহজেই আমরা হাতে নিয়ে খুব সহজে আমরা ইউজ করতে পারতেছি। 3 নম্বর পোর্টেবল। এটা যেরকম ইজি টু ইউজ হচ্ছে, আরেকটা হচ্ছে পোর্টেবল, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া খুব সহজ হচ্ছে। এর মধ্যে একটা উদাহরণ আমরা দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এটা খুব ছোট একটা যন্ত্র এবং পোর্টেবল, কিন্তু আমাদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব সুন্দর একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং মডার্ন। আমরা এটা বলতে পারি আধুনিকতার ছোঁয়া আছে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো যতগুলো বাজারে আছে সবগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স খুব সুন্দর সুন্দর ডিজাইনের এবং রঙের হয়ে থাকে, যার কারণে এগুলাতে আমাদের বাসাবাড়িকে ডেকোরেট করার জন্য এই স্টাইলগুলো চুজ করে আমরা আরও নিজেদেরকে আধুনিকতার দিকে নিয়ে যেতে পারতেছি, অর্থাৎ স্মার্ট হাউস তৈরি করতে পারতেছি। আমার খুব অল্প জায়গায় অনেকগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রেখে দিতে পারতেছি এবং অনেক কাজ করতে পারতেছি। তাহলে এটা একটা মডার্ন যন্ত্র। এবার আমরা দেখি যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রকারভেদ। আমাদের রেফ্রিজারেটর অ্যাপ্লায়েন্স আছে, তার মধ্যে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্ক মেশিন আছে, এয়ার কন্ডিশন অ্যাপ্লায়েন্স আছে, রুম এয়ার কন্ডিশন অর্থাৎ ভেন্টিলেশন ফ্যান আছে, ক্লিনিং অ্যাপ্লায়েন্সেস আছে, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার আছে, কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে, মাইক্রোওয়েভ ওভেন, ডিশ ওয়াশার আছে। এরপরে হিটিং অ্যাপ্লায়েন্স আছে, রুম হিটার, ইলেকট্রিক কেটল। তারপর কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স আছে, হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক সেভার। মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে এই হেয়ার ড্রায়ার এবং ইলেকট্রিক সেভার দিয়ে। অডিও ভিডিও অ্যাপ্লায়েন্স আছে, টেলিভিশন, ক্যামেরা। আদার অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা অন্যান্য গৃহস্থালিতে খুব অল্প জায়গায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে বেল, স্মোক অ্যালার্ম ইত্যাদি। তাপনীতির উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাপ্লায়েন্সগুলো আছে তাদের নামের তালিকা। আমরা যেটা করতে পারি যে ইলেকট্রিক আয়রন, এটার ভিতরে একটা নাইক্রোম ওয়্যার ব্যবহার করা হয়। এই ইলেকট্রিক আয়রনটা তাপনীতির উপর ভিত্তি করে কাজ করে। আমরা এটাকে বলি যে এই ইলেকট্রিক আয়রন ইজ এ জেনারেল হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স ইউজ টু ফ্রেশ দ্য wrinkles out of the clothes. This works on the basis that the combination of heat and pressure removes wrinkles. আচ্ছা, ইলেকট্রিক আয়রনটা হচ্ছে মূলত ভিতরে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। এই তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করা হয়, ইলেকট্রিসিটি পাস করার সাথে সাথে তারটা গরম হয়ে যায়, ফলে নিচে একটা বেস প্লেট লাগানো থাকে। তাপ এবং এই বেস প্লেটের চাপ, এই দুইটার কারণে আমাদের যে সমস্ত কাপড় আছে, কাপড়গুলা থেকে দাগ অথবা ভাঁজ পড়া, এই সমস্ত জিনিসকে আমরা খুব সহজে দূর করতে পারি ইলেকট্রিক আয়রন দিয়ে। এরপরে আরেকটা যন্ত্র আছে ইলেকট্রিক কেটল, যেটা আমাদের অফিসগুলোতেও এখন খুব একটা প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হয়ে বিষয় হয়ে দাঁড়িয়েছে। চা তৈরি করার ক্ষেত্রে, পানি গরম করার ক্ষেত্রে এই তাপীয় নীতির উপর ভিত্তি করে যে ইলেকট্রিক্যাল কেটলটা ব্যবহার করা হয়, অর্থাৎ এটা পানি গরম করার জন্য ব্যবহার করা হয়, চা বানানো করার জন্য চা তৈরি করার জন্য পানি গরম করা হয়। এই সমস্ত কাজের জন্য ইলেকট্রিক কেটলটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, ইলেকট্রিক হিটার। আমরা ইলেকট্রিক হিটারটা, এইটাও অনেকটা ইলেকট্রিক আয়রনের মতো ভিতরে রেজিস্টার সম্পর্ক কিছু তার তৈরি করা আছে এবং ওইটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করার কারণে সেখানের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত এবং এটা
উত্তপ্ত হয়। তার সাথে সাথে এটা তাপনীতি হইতে পারে, একটা হইতে পারে, আবার যদি আমরা পিছনে একটা মোটর লাগিয়ে দিই তাহলে মোটরের সাথেও চলে আসে এটা হিটারটা। আমাদের শীতকালে বিশেষ করে আমাদের বাসাবাড়িগুলো উত্তপ্ত রাখার জন্য ইলেকট্রিক হিটারটা খুব বেশি ব্যবহার করা হয়। ইলেকট্রিক ওয়াটার হিটার, এটাও শীতকালীন শীতপ্রধান অঞ্চলে যে সমস্ত বাসাবাড়ি আছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইলেকট্রিক ওয়াটার হিটারটা খুব বহুল পরিমাণে প্রচলিত আছে। এটা দিয়েও সাধারণত পানি গরম করা হয়। ইলেকট্রিক টোস্টার, সকালবেলা নাস্তা তৈরি করার ক্ষেত্রে যা জরুরি নেই। ইলেকট্রিক ওভেন, আমরা যেটার মধ্য দিয়ে অনেকটা এখন পাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করতে পারি, এবং এটাও তাপনীতির উপরই ভিত্তি করে চলতে থাকে। আরও দুইটা জিনিস তাপনীতির উপর চলে, ইলেকট্রিক ইমার্শন হিটার, যেটা সরাসরি আমরা পানি গরম করার কাজে ব্যবহার করি, আর ইলেকট্রিক হেয়ার ড্রায়ার, যেটা চুল শুকানোর কাজে ব্যবহার করা হয়। আমাদের এই মডার্ন যুগে যে সমস্ত ফিমেল পার্সন যারা চাকরি বাকরি এবং বাসা দুইটাকে সামলাতে দিতে হয়, তাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে, অনেক বেশি কাজ করতে হয়, তাদের কাছ থেকে ইলেকট্রিক হেয়ার ড্রায়ার অনেকটা সহজ করে দেয়, অনেক সময় সেভ করে দেয়। এরপর আমরা দেখি ইলেকট্রিক মোটর চালিত অ্যাপ্লায়েন্সের নামের তালিকা। আমরা এখানে বলছি যে ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক কফি মেকার। ইলেকট্রিক ফ্যান একটা মোটর চালিত যন্ত্র, কারণ এটা যখন ইলেকট্রিসিটির মধ্য দিয়ে প্রবাহিত করানো হয় তখন মোটর ঘুরে এবং ফ্যান বাতাস দিতে থাকে। কফি মেশিন, এখানেও ভিতরে মোটর আছে, কফিটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য। অর্থাৎ কফি মেশিনের ভিতরে পট থাকে, কুকিং পট থাকে এবং কেটি একসাথে থাকে। তার সাথে সাথে আমরা যদি কফি এবং চিনি দিয়ে দিই তাহলে কফি মেশিন থেকে অনেকগুলা অটোমেটিক কফি মেশিন আছে যেগুলোর থেকে সহজেই কফি তৈরি হয়ে আসে। ইলেকট্রিক মোটর চালিত অ্যাপ্লায়েন্সের মধ্যে আরেকটি হচ্ছে ইলেকট্রিক ব্লোয়ার, যেটা বাসাবাড়িতে বা অফিস আদালতগুলোতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। যেখানে ইলেকট্রিক গ্যাজেটকে ক্লথ দ্বারা পরিষ্কার করতে পারি না, সেখানে আমরা এই ইলেকট্রিক ব্লোয়ার পরিচালিত যন্ত্রপাতি দিয়ে পরিষ্কার করতে পারি। ইলেকট্রিক ওয়াশিং মেশিন, সবাই জানো এটা দিয়ে কি করে। ইলেকট্রিক ডিহিউমিডিফায়ার, যেখানে যে আর্দ্রতাপূর্ণ বাতাস আছে সে সমস্ত জায়গায় ইলেকট্রিক ডিহিউমিডিফায়ারের গুরুত্ব অনেক বেশি। ইলেকট্রিক রেফ্রিজারেটর, এই জন্য কম্প্রেসর মেশিন আছে। ইলেকট্রিক ভ্যাকুয়াম ক্লিনার, ইলেকট্রিক ফুড পলিশার। তারপর দেখতে দেখতে আমরা আজকে আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলা কি পরিচয় এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো কি কি নীতির উপর কাজ করে সেগুলা। তাহলে আজকের যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা তোমরা বাড়ির কাজ হিসাবে থাকবে, তোমাদের বাসা বাড়িতে বা আশপাশে যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দেখবে সেগুলোর নাম এবং সেটা কোন নীতিতে কাজ করে তা শনাক্ত করবে। এটা হচ্ছে বাড়ি কাজ। তাহলে বোঝা যাবে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সম্পর্কে আমার সম্যক ধারণা তৈরি হয়েছে এবং আমি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা দেখে চিনতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত দিবে। পরবর্তীতে এই ভিডিওটি দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার প্রত্যাশা নিয়ে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।